কংগ্রেস একটা মূলত ধীরে ধীরে ইন্দিরা গান্ধীর সময় আস্তে আস্তে ওটা একটা লেফটিস্ট পার্টির জায়গায় পৌঁছে গেছিল, আর বাকি স্বতন্ত্র পার্টি জনসংঘ এরা অনেক বেশি বিজনেসের কাছাকাছি বলে এরা কর্পোরেট থেকে ফাইন্যান্সিং পেতে শুরু করে। হ্যাঁ, তখন ওয়ার্ল্ড পলিটিক্সও তো একটা দিকে যাচ্ছে, রাইট ভার্সেস রং, কোল্ড ওয়ারের সময় ইন্ডিয়ান পলিটিক্সের উপর তার একটা বড় প্রভাব পড়ছে, তার একটা দবদবা আছে, সেই পুরোটা চলছে। তো হ্যাঁ, ইন্দিরা গান্ধী এটাকে বন্ধ করতে চাইলেন দুটো জিনিস একসাথে। এক হচ্ছে আমার অপোজিশনের কাছে যেন টাকা পয়সা না পৌঁছায় কর্পোরেট থেকে, দ্বিতীয়ত এই সিন্ডিকেটের ক্ষমতাটা হ্রাস হবে তখনই যখন কর্পোরেট থেকে টাকা তোলাটা বন্ধ হবে। এই মানে তাহলে সেই অর্থে প্রথমবার কর্পোরেট টাকাটা ইন্ডিয়ান পলিটিক্সে ঢোকা শুরু হলো এই সময়। কর্পোরেটের টাকাটা তার থেকে ঢুকছিল, ইন্দিরা গান্ধী সেটাকে বন্ধ করে দিলেন। তার মানে কর্পোরেটের টাকা আসা শুরু হলো একটা পয়েন্টে, তারপরে ইন্দিরা গান্ধী চাইলেন ওই টাকাটাকে বন্ধ করা, যাতে সিন্ডিকেট রাজটা ওর উপর প্রেশার না ক্রিয়েট করতে পারে। সিন্ডিকেট রাজের ক্ষমতা হ্রাস পেল, আর অপোজিশনেরও ক্ষমতা হ্রাস পেল, কারণ ইন্দিরা গান্ধী তখন আবার লিডার হয়ে ওঠার চেষ্টা করছে। এবার তার মানে কি, সব রাজনৈতিক দলের কাছে টাকার ভান্ডারটা হয়ে গেল শূন্য, কারণ পার্টি মেম্বারশিপ বেসড পার্টি কিন্তু কংগ্রেস কোনোদিনই নয়, 1 টাকা করে নেয় সব মেম্বারদের থেকে, সেভাবে একটা ক্যাডার বেসড পার্টি নয়। কমিউনিস্ট পার্টি ছাড়া এবং পরবর্তীকালে বিজেপি ছাড়া ক্যাডার বেসড পার্টি খুব বেশি ভারতবর্ষে কিন্তু নেই। তাদের টাকায় কিন্তু পার্টি চলে না, তখনও চলতো না। তাহলে এবার টাকার প্রয়োজন পড়লো, টাকাটা দেবে কে? এটা 1 নম্বর। দ্বিতীয় আরেকটা জিনিস হচ্ছে যে এবার সিন্ডিকেট তো সরাচ্ছি, সিন্ডিকেট যখন আমি সরাচ্ছি তার মানে সিন্ডিকেটের যে পুরো স্ট্রাকচারটা, প্রদেশ কংগ্রেস, রাজ্য কংগ্রেস, জেলা কংগ্রেস, এই যে একটা প্রায় ডেমোক্রেটিক একটা স্ট্রাকচার কংগ্রেসের, এটাকেও আমাকে অ্যাভয়েড করতে হবে। কেন অ্যাভয়েড করতে হবে? কারণ ওদের ক্ষমতাটাই তো আমি হ্রাস করতে চাইছি। ও আচ্ছা, বুঝলাম। হাতের পুতুল এনার মতে, যারা কংগ্রেসের বা ইন্দিরা গান্ধীর খুব ভক্ত তারা খুব রাগ করবেন, কিন্তু এনার মত আমি বলছি যে এনার মতে ইন্দিরা গান্ধীকে যদি ওপরে উঠতে হয়, হাতের পুতুল হয়ে না থাকতে হয়, তাহলে পরে তো ইন্দিরা গান্ধীর কাছে ক্ষমতা দরকার। একদম। সেই ক্ষমতাটা আসবে কোত্থেকে? যদি জেলা স্তর থেকে, ব্লক স্তর থেকে, রাজ্য স্তর থেকে একটা ডেমোক্রেসি থাকে ইন্টারনাল, রাইট, কারেক্ট, সেটাকে অ্যাভয়েড করা শুরু হলো। আমরা এখন ইমার্জেন্সি অবধি আসিনি, এটা 71। একটা জিনিস হলো, তুই যে বললি পলিটিক্স করতে গেলে এরকম বিভিন্ন জিনিস তো করতেই হয়, এটা তো বিভিন্ন লিডার করেই থাকে, এটা রিয়েল পলিটিক্স। হ্যাঁ, এই হলো ভারতবর্ষের রাজনীতিতে ব্ল্যাক মানি ঢোকা শুরু হলো। ব্ল্যাক মানি ঢুকছে এই ক্রিমিনালদের হাত ধরে, এই শুরু হলো ভারতবর্ষের রাজনীতিতে ক্রিমিনালদের ঢোকা। একই সাথে সাথে এই যে রাজনৈতিক নেতা সমস্ত রয়েছেন, মানে বিভিন্ন পার্টির, তারাও এবার দেখছেন যে এবার তো আগুনের সাথে আগুন দিয়ে খেলতে হবে। একটা জিনিস হলো, একটা জিনিস বলে দিই, সেটা হলো ব্ল্যাক মানি ঢুকলো কারণ সেই মুহূর্তে টাকার প্রয়োজন ছিল, এবং টাকার প্রয়োজনের একমাত্র সোর্স তারা বুঝতে পেরেছে যে অপরাধী যারা, তাদের কাছে একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি আছে, সেই মানির টাকাটাকে আমরা ইউজ করতে পারি, আমরাও পাওয়ারে আছি অ্যাজ এ পলিটিক্যাল লিডার, আমরা তাদেরকে বলতে পারবো যে তুমি যদি আমাদের টাকা দাও তাহলে কিছু সুবিধা তুমিও পাবে, বিকজ উই নিড মানি। এটাই হলো বেসিক। এবার অন্যান্য দলও তখন বিভিন্ন রকম, মানে যাদেরকে ক্যারিশমেটিক লিডার, যেগুলো আজকের দিনে বিভিন্ন ফ্যামিলি হয়ে উঠেছে, একদম তাদেরও উত্থান সেই সময় থেকে, এই 67 থেকে 89-এর সময়টা থেকে তাদের উত্থান শুরু হয়েছে। ধর উত্তরপ্রদেশে তোর মুলায়ম সিং যাদব, বিহারে লালু প্রসাদ যাদব, এবং সাউথেও বিভিন্ন ওয়াইএসআর, রাজা রেড্ডি, তারপরে ওয়াইএসআর, যার ছেলে জগনমোহন, এখন সাংঘাতিক একটা ক্রিমিনাল রেকর্ড কিন্তু এদের। এরা নিজেরাও কখনো অস্বীকার করে না যে এরা দাবাং ছিল বা আছে। এরা উঠে আসছে ক্যারিশমেটিক লিডার কাস্ট বেসড পলিটিক্সের ভিত্তিতে, কারণ এই যে পলিটিক্যাল কম্পিটিশনটা, এই কম্পিটিশনটা কাস্ট বেসড হওয়া শুরু করলো, স্টেট পলিটিক্স খুব ইম্পর্টেন্ট হয়ে উঠতে শুরু করলো বিভিন্ন জায়গায়।